আজকের আমরা শিখতে চলেছি রেইকি কিভাবে ব্যবহার করতে হয়, রেইকি আসলে কি, এবং রেইকি কেন আমরা ব্যবহার করব, বা রেইকি ব্যবহার বিধি যদি শিখতে পারি তাহলে আমরা কি কি উপকার পেতে পারি। নমস্কার, আমি রেইকি মাস্টার কৌশিক মণ্ডল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আনন্দের মধ্যে জীবন কাটিয়ে আজকের এই সময়ে তোমরা একসাথে হয়েছো যাতে এই ক্লাসটাকে উপভোগ করতে পারো। আজকের আমরা কি শিখতে এসেছি? আজকের আমরা রেইকির বিষয়ে অবগত হব। রেইকি আমাদের জীবনে কেন এত দুর্লভ বিষয় নিয়ে আসতে পারে। আমরা মনে যা চাইবো তাই কিন্তু রেইকি থেকে পাবো। তবে একটা জিনিস এখানে মনে রাখতে হবে, অসৎ উদ্দেশ্যতার মনোভাব নিয়ে রেইকি যদি কেউ প্রয়োগ করে তাহলে কিন্তু সেই ব্যক্তির জন্য রেইকি কোনো রকম ভাবে ভালো কাজ করবে না। প্রথমেই এটা আপনার জেনে রাখা উচিত, রেইকি যদি আপনার জীবনে ব্যবহার করেন তাহলে সঠিক পথে ব্যবহার করতে হবে, সঠিক উদ্দেশ্য নিয়ে ব্যবহার করতে হবে। রেইকি আপনি ভুল উদ্দেশ্য নিয়ে ব্যবহার করতে পারবেন না। এখানে হয়তো আপনার মনে এরকমও প্রশ্ন হতে পারে, আমি রেইকি শিখে নিলাম, আমি রাস্তার কোনো একটা চায়ের দোকানে বসে আছি, বা রাস্তায় কোনো একটা জায়গায় আমি সময় কাটাচ্ছি, রাস্তা থেকে একটা কোনো মহিলা হেঁটে যাচ্ছে, আমি তার উপরে রেইকি প্রয়োগ করলাম, সেই মহিলা আমার বশ হয়ে গেল। না, হবে না এরকম। রেইকি হচ্ছে একটা স্বাধীন ইচ্ছা, শক্তিকে সম্মান করে। রেইকি এমন একটা পাওয়ারফুল স্পিরিচুয়াল এনার্জি যে শক্তিটার মাধ্যমে আপনার মনের সমস্ত গ্লানি ভাবকে দূর করে। এবং রেইকি প্রত্যেকটা ব্যক্তি শিখতে পারে, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে শিখতে পারে। আপনার মনে যদি প্রশ্ন আসে যে আমি হিন্দু ধর্মে, আমার হিন্দু ধর্ম নিয়ে আমি চর্চা করি বা আমি হিন্দু ধর্মে থাকি, আবার আপনার কারোর মনে হতে পারে আমি মুসলিম ধর্মে থাকি, তাহলে এই শক্তিটা কোন ধর্মকে নিয়ে আমি এগিয়ে যাব? এই শক্তিটা ইউনিভার্সাল শক্তি। সেই কারণের জন্য এই শক্তির ব্যবহার করার অধিকার আমাদের প্রত্যেকের আছে। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে আমরা স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করতে পারি। স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করলে কি কি বেনিফিট আছে? স্পিরিচুয়াল এনার্জি যদি ব্যবহার করা যায়, রেইকি এমন একটা স্পিরিচুয়াল এনার্জি শক্তি যে স্পিরিচুয়াল এনার্জি শক্তির মাধ্যমে আপনার রিলেশন প্রবলেম, অর্থনৈতিক প্রবলেম, সামাজিক কোনো সমস্যার মধ্যে আপনি পড়ে আছেন, এবং আপনার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত যে কোনো প্রবলেমকে ঠিক করতে পারে। তবে আরো একটা বিষয় জেনে রাখা দরকার, রেইকি যখন আপনি শিখবেন কোনো রকম ভাবে চ্যালেঞ্জ করে শিখবেন না। কারণ যে কোনো একটা বিদ্যা শিখতে গেলে তার কোনো রকম ভাবে চ্যালেঞ্জ করে শিক্ষা গ্রহণ করতে নেই। যদি আপনি চ্যালেঞ্জ করে শিক্ষাটা গ্রহণ করেন তাহলে আপনার ভিতরে অহংবোধ জন্ম মানে আস্তে আস্তে জন্মাবে। অহংবোধ, অহংবোধ মানে অহংকার, যে আমি একটা স্পিরিচুয়াল এনার্জি শিখেছি, আমি পারবো, আমি অমুক কাজটা করে দিতে পারবো, তমুক কাজটা করে দিতে পারবো। হ্যাঁ পারবেন, কিন্তু সেই শক্তির উপরে আপনার ভালোবাসা রাখতে হবে, সেই শক্তির উপরে আপনার একাগ্রতা রাখতে হবে, সেই শক্তির উপরে আপনার বিশ্বাস রাখতে হবে। যদি আপনি সেই শক্তির উপরে বিশ্বাস না রাখেন তাহলে কিন্তু রেইকি আপনার জন্য কাজ করবে না। আপনারা এখানে অনেকে আছেন, অনেক জায়গা থেকে রেইকি শিক্ষা গ্রহণ করেছেন, কিন্তু রেইকি শিক্ষা গ্রহণ করেও আপনাদের জীবনে কোনো রকম ভাবে পরিবর্তন নিয়ে আসতে পারছেন না। তার কারণ কি জানেন? হয়তো আপনি সঠিক শিক্ষাটা পাননি, হয়তো আপনার সঠিকভাবে বিষয়গুলো শেখানো হয়নি। কারণ আজ আমাকে একজন ফোন করেছিলেন, একটা ভদ্রলোক, ওনার নাম আমি এই ক্লাসে নিতে পারবো না, কারণ উনিও হয়তো এই ক্লাসে যুক্ত আছেন। কারণ ওনার সাথে আমার কথা হয়েছে যে উনি ক্লাসে যুক্ত হবেন, আবার নতুন করে ওনার জীবনে সমস্ত কিছু আমার কাছ থেকে উনি গ্রহণ করতে চান। সেই কারণের জন্য আমি প্রত্যেকটা ব্যক্তিকে সম্মান করি, ভালোবাসি। সেই কারণের জন্য তাহার নাম
এখানে বলে আমি তাহাকে কষ্ট দিতে চাই না। তিনি যদি নিজে থেকে তাহার পরিচয় দিতে চান, অবশ্যই দিতে পারেন, কারণ আমার জন্য সেই দিক থেকে কোনো সমস্যা নেই, কিন্তু আমি তাহার নাম এখানে নেব না। সেই ভদ্রলোক রেইকির হচ্ছে, যদি আপনি উসুই রেইকি শিক্ষা গ্রহণ করেন, তাহলে আপনার তিনটে স্তর আছে। উসুই রেইকির প্রথম ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, আর হচ্ছে আপনার গ্র্যান্ড মাস্টার ডিগ্রি। তার মাঝখানে একটা ডিগ্রি আছে, সেটাকে বলা হয় টিচার ডিগ্রি, মানে মোট চারটে। কিন্তু আপনি যদি উসুই রেইকির আপডেট ভার্সন, যেটা হচ্ছে আপনার উসুই হোলি ফায়ার রেইকি, যে রেইকির শিক্ষা আপনারা পেতে চলেছেন, আজ আমি যে শক্তিটা আপনাদের দেব, সেই শক্তিটা আপনাদের মধ্যে 1 সপ্তাহ বিদ্যমান থাকবে। 1 সপ্তাহ পরে এই শক্তি আপনার থেকে আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু চলে যাবে না। এই 1 সপ্তাহ প্রসেস পদ্ধতির শক্তিটা কি করে আপনার জীবনে আজীবন কাল ব্যবহার করবেন, সেই বিষয়ে আমি আগামীকাল আপনাকে জানাবো। সেই কারণের জন্য আজকেরও যেমন ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, আগামীকালও খুব সুন্দরভাবে ক্লাসটা গ্রহণ করবেন। আগামীকালও ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার জীবনে। তাহলে এই রেইকি আমাদের কাছে এসেছে কিভাবে, রেইকি নিয়ে এলো কে? আপনারা যদি কোনো জায়গা থেকে রেইকি শিক্ষা গ্রহণ করে থাকেন, বা রেইকি আসলে কি যদি আপনারা জানেন, তাহলে আই লিখুন, চ্যাট বক্সে আই লিখুন। আপনারা যদি রেইকি বিষয়ে যদি অবগত থাকেন, তাহলে আই লিখবেন। যদি রেইকি বিষয়ে অবগত না থাকেন, তাহলে এন লিখবেন, এন। ওকে, অনেকেই লিখছে এন, মানে রেইকি বিষয়ে আপনারা জানেন না। বুঝলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রেইকির বিষয়ে অবগত করানোর জন্য আজ আমি আপনার সামনে এসেছি লাইভ ক্লাসের মাধ্যমে। আপনার বিষয়ে রেইকির বিষয়টা সম্পূর্ণভাবে আমি আপনাকে বোঝাবো। আপনি নিজে সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। যদি কোনো জায়গায় বুঝতে আপনার অসুবিধা বলে মনে হয়, আমি আছি তার জন্য, যাতে আপনার শিক্ষাটা সঠিকভাবে নিতে পারেন, গ্রহণ করতে পারেন। কারণ আমি এখন যে শিক্ষাটা আপনাকে দিতে চলেছি, এই শিক্ষা কোনো রকম ভাবে স্কুল কলেজে শেখানো হয়নি। আমাদের শরীরে কেন রোগ হয়, আর সেই রোগ থেকে কি করে মুক্তি পাওয়া যায়, নিজের যে কোনো প্রবলেম থেকে যাতে বেরোতে পারেন, সেই বিষয়ে আমি আপনাকে অবগত করাবো, এবং ক্লাসের প্রত্যেকটা বিষয় আপনাকে ধরে ধরে শেখাবো। তাহলে আমরা এখন একটু বিষয়ে অবগত হলাম, রেইকি বিষয়ে। এবারে রেইকিটা আমাদের কাছে কে নিয়ে এসেছে, কোন ভদ্রলোকের মাধ্যমে রেইকিটা আমাদের কাছে এসেছে, সেই বিষয়ে একটু জানার দরকার আছে। কারণ হচ্ছে আপনার মনে হতে পারে যে রেইকিটা কিভাবে এলো। যেমন স্কুলে যেমন আমাদের অঙ্ক, ইংরাজি, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান আমাদেরকে পড়ানো হতো, তার ভিতরে আমরা অনেক কিছু জ্ঞান পেয়েছিলাম, যে অমুকজন এই বইটা লিখেছেন, অমুকজন এই শক্তিটা নিয়ে এসেছে, অমুকজন এই পৃথিবীর এই জায়গাটাকে আমাদেরকে চিহ্নিত করিয়েছে। কিন্তু রেইকিটা আমাদের মধ্যে এলো কিভাবে, এই বিষয় নিয়ে অবশ্যই আপনার জানা দরকার। চলুন, স্ক্রিনের উপরে নিশ্চয়ই কিছু একটা দেখতে পাচ্ছেন, একটা সাদা রঙের কিছু একটা পেপার অবশ্যই ভেসে উঠেছে স্ক্রিনের উপরে। এখন আপনি জানতে চলেছেন রেইকির ইতিহাস সম্পর্কে। এই রেইকির ইতিহাস সম্পর্কে যদি আপনি অবগত হন, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন রেইকি আমাদের কাছে এসেছে কিভাবে। চলুন একটু বিস্তারিত জেনে আসা হোক। অবশ্যই
আপনার স্ক্রিনের উপরে কিছু লেখা ভেসে উঠেছে, অবশ্যই আপনি দেখতেও পাচ্ছেন। আমি এটা একটু পড়ে আপনাদেরকে শোনাবো। আপনারা যদি পড়তে চান পড়তে পারেন, অসুবিধা নেই, কারণ কারণ স্ক্রিনের উপরে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। কিন্তু আমি একটু বলে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা বলে মনে হবে, সুবিধা হবে। জাপানের গিফু প্রিফেকচারের ইয়াগামাটা জেলার তানিয়ায় গ্রামে, এই সালগুলো একটু লিখে রাখবেন, কারণ এই সালগুলো পরবর্তীকালে আপনার যদি কেউ প্রশ্ন করে আপনি অ্যান্সার দিতে পারবেন। তাহলে জাপানের গিফু প্রিফেকচারের ইয়াগামাটা জেলার তানিয়ায় গ্রামে 15ই আগস্ট 1865 সালে মিকা উসুই জন্মগ্রহণ করেন। তাহলে কে জন্মগ্রহণ করলেন? মিকা উসুই জন্মগ্রহণ করলেন। কোথায় জন্মগ্রহণ করলেন? তানিয়াই গ্রামে। বর্তমানে তানিয়াই গ্রাম মিয়ামাচো নামে পরিচিত। মিকা উসুই ব্যক্তিগত জীবনে ছিলেন অন্তত ভাবুক এবং ধার্মিক আদর্শবান ভদ্রলোক। এই ভদ্রলোক খ্রিস্টান ছিলেন। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক ছিলেন অধ্যাপক মিকা উসুই। অধ্যাপক মিকা উসুই খ্রিস্টান নীতির উপরে বাইবেলের বিভিন্ন অধ্যায় নিয়ে ছাত্রছাত্রীদের জ্ঞান দিতেন। একদিন বাইবেলের অধ্যায় নিয়ে অধ্যাপক মিকা উসুই ছাত্রছাত্রীদের জ্ঞান দিচ্ছিলেন। যিশু হাতের স্পর্শে রোগীর রোগ নির্মূল করতেন এবং সেই রোগী এই পদ্ধতির কারণে সুস্থ হয়ে উঠতেন। এই কথা শোনা মাত্রই একজন ছাত্র অধ্যাপক মিকা উসুইকে প্রশ্ন করলেন, আপনি কি পারেন আমাদের এই অদ্ভুত বিদ্যা শেখাতে, যাতে আমরাও অদ্ভুত বিষয় আমরাও ঘটাতে পারি, আমাদের হাতের মাধ্যমে রোগীদের সুস্থ করে তুলতে পারি? আমরা আপনার কাছে থেকে এই বিদ্যা শিখতে চাই। অধ্যাপক মিকা উসুই স্বীকার করলেন, আমি এই বিদ্যা তো জানি না, তবে এখানে উল্লেখিত আছে বলে তাই আমি তোমাদেরকে এই বিদ্যার জ্ঞান দিচ্ছি। তখন ওই ছাত্র প্রশ্ন করলেন, যে জ্ঞান আমাদেরকে কিছু করতে সাহায্য করে না, সেই জ্ঞান নিয়ে আমরা কি করব? ওই ছাত্রের কথা শুনে অধ্যাপক মিকা উসুই স্তম্ভিত হয়ে পড়লেন। পরের দিন মিকা উসুই বিশ্ববিদ্যালয় থেকে ইস্তফা দিয়ে আমেরিকায় চলে গেলেন এবং সেখানে খ্রিস্টান নীতির উপরে পিএইচডি ডক্টরেট হয়ে কয়েক বছর পর নিজের দেশে ফিরে এলেন। দুঃখ মনে এতটাই ছিল যে হায়, আমি সবই তো জানলাম, কিন্তু যিশু কিভাবে হাতের স্পর্শে রোগীর রোগ সুস্থ করতেন সেই পদ্ধতি তো কোনো সিলেবাসে পেলাম না। এত কিছুর পরেও ডক্টর মিকা উসুই হালও ছাড়লেন না, বেরিয়ে পড়লেন যিশুর সেই অদ্ভুত বিদ্যার সম্পর্কে জ্ঞান অর্জন করতে। ডক্টর মিকা উসুই মনে মনে তিনি নিশ্চিত করে নিয়েছিলেন, যেখান থেকেই হোক, যেভাবেই হোক, তিনি এই বিদ্যা অর্জন করবেন। ডক্টর মিকা উসুই বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গা, বিভিন্ন ধর্মগ্রন্থ খুঁজে এই বিদ্যার খোঁজও পেলেন না। অবশেষে তিব্বতের সমস্ত বৌদ্ধ ধর্মগ্রন্থকে খোঁজা শুরু করলেন। বুদ্ধদেবের একটা ধর্মের বাণী প্রচারে সংস্কৃত ভাষায় লেখা ছিল যে কি করে বুদ্ধদেব একটা মানুষকে চিকিৎসা করতেন হাতের স্পর্শের দ্বারায়। তখন ডক্টর মিকা উসুই ভাবলেন যে বুদ্ধদেব চিকিৎসাটা করতেন কারণ বুদ্ধদেব শক্তিটার সাথে পরিচয় হয়েছিলেন, কিন্তু এখন বুদ্ধদেব জীবিত নেই,
এখন এই শক্তির সন্ধান বা দীক্ষা আমাকে কে দেবে? পৃথিবীতে তো এই রকম কোনো ব্যক্তি এখনো পর্যন্ত আছে বলে আমার জানা নেই। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ করে জেন মঠের এক ভদ্রলোক প্রবীণ বৌদ্ধ ধর্মাচার্যের সঙ্গে সাক্ষাৎ হলো ডক্টর মিকাউসুয়ের। ডক্টর মিকাউসুয়ের কাছে থেকে সমস্ত কথা শুনে প্রবীণ বৌদ্ধ ধর্মাচার্য বললেন, জাপানের মাউন্ট কুরুমা পর্বতে গিয়ে নির্জন স্থানে বসে সাধনা শুরু করো। উপবাস অবস্থায় ধ্যান শুরু করতে পারলে তাহলে এই শক্তির সন্ধান তুমি পেতে পারো। এই সাধনার ফলেই তুমি যে শক্তির সন্ধান করছো সেই শক্তিও পেতে পারো। ডক্টর মিকাউসুই ওই ভদ্রলোকের কথা শুনে পর্বতে গিয়ে সাধনায় লিপ্ত হলেন। সেই সময় ডক্টর মিকাউসুয়ের কাছে কোনো রকমভাবে ঘড়ি এবং ক্যালেন্ডার না থাকার কারণের জন্য ডক্টর মিকাউসুই পাথর গুনে গুনে সাধনা শুরু করলেন, যে কতদিন সময় অতিবাহিত হয় সেটা জানার জন্য। 1922 সালে মার্চ মাসে 21তম দিনে মধ্যরাতে হঠাৎ একটি তীব্র শক্তিশালী আলোর জ্যোতি ডক্টর মিকাউসুয়ের মাথার উপর দিয়ে ডক্টর মিকাউসুয়ের হৃদয়ের মধ্যে প্রবেশ করেন এবং তৎক্ষণাৎ সেই মুহূর্তে ডক্টর মিকাউসুই জ্ঞান হারালেন। সূর্য ওঠার সাথে সাথে ডক্টর মিকাউসুয়ের জ্ঞান ফিরে এলো এবং জেগে উঠলেন। 21 দিন উপবাস থাকলে কেমন শরীরের অবস্থা হয় নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, কারণ 21 দিন উপবাস থাকাটা খুব কষ্টের। আমরা একদিন উপবাস করে থাকতে পারি না, আর ডক্টর মিকাউসুই 21 দিন উপবাস ছিলেন, কারণ ওনার মনে একটা জেদ ছিল, একটা শক্তি ছিল যে আমি যেখান থেকেই হোক, যেভাবেই হোক, এই শক্তিটা আমার অর্জন করতেই হবে। এই যে একটা নিজের প্রতি দৃঢ় বিশ্বাস ছিল, এই নিজের প্রতি দৃঢ় বিশ্বাস থাকার কারণের জন্য আজকের ডক্টর মিকাউসুই 21 দিন উপবাস করার পরে এবং 21 দিন সাধনায় লিপ্ত থাকার কারণে উনি কিন্তু এই শক্তিটা পেয়েছিলেন। তাহলে 1922 সালে মার্চ মাসে 21তম দিনে মধ্যরাতে হঠাৎ একটা শক্তি ডক্টর মিকাউসুয়ের শরীরের মধ্যে প্রবেশ করে। এই শক্তি পাওয়ার কারণে হঠাৎ করে জ্ঞানও হারিয়ে ফেলেন। সূর্য ওঠার সাথে সাথে জ্ঞান ফিরে এলো এবং জেগে উঠলেন। 21 দিন খাওয়া দাওয়া বন্ধ রেখে সাধনা করার কারণের জন্য অনেকটা মৃত্যুর কাছাকাছিও চলে এসেছিলেন। এই শক্তির অনুভব উপভোগও করলেন, যে একটা জীবনী শক্তি পরিপূর্ণ ছিল, একটা অলৌকিক ধরনের উচ্চ ফ্রিকোয়েন্সির আধ্যাত্মিক শক্তি তার স্বাভাবিক চেতনাকে আশ্চর্যজনকভাবে নতুন স্তরের সচেতনতার সাথে প্রতিস্থাপিত করেছিল। ডক্টর মিকাউসুই ভাবলেন, এই শক্তির কারণে আমার শরীরের মধ্যে যে ক্লান্ত ভাব ছিল, যে দুর্বল ভাব ছিল, বা আমি মৃত্যুর কাছাকাছি পর্যন্ত চলে এসেছিলাম, সেখান থেকে আমি ফিরে এলাম। আমার শরীর একদম সম্পূর্ণ সুস্থ বোধ বলে মনে করছি এই শক্তি পাবার আনন্দে। কারণ আমরা কোনো কিছু যদি আবিষ্কার করি বা কোনো কিছু বিষয় যদি আমরা পেয়ে থাকি, সেই আনন্দটাকে নিজের মধ্যে ধরে রাখতে পারি না। সেই আনন্দটাকে কারোর সাথে ভাগ করে নিতে মন চাইবে, বা সেই আনন্দটা আমার জীবনের মধ্যে এত সুন্দরভাবে উৎসাহিত করে যাতে আমার জীবনের প্রত্যেকটা বিষয় আমি যাতে সঠিকভাবে কাজে লাগাতে পারি। ঠিক সেই রকম ডক্টর মিকাউসুয়ের শরীরের মধ্যে
শক্তিটা আসার পরে আনন্দে উৎসাহিত হয়ে পর্বত থেকে নামতে শুরু করলেন। এবার একটা জিনিস বলুন তো, যখন আপনি কোনো কিছু পেয়েছেন, সেই আনন্দের মধ্যে থেকে যখন আপনি লাফছেন, তখন কি আপনি ধীর স্থির ভাবে নামবেন, না আপনার স্পিড খুব জোরে থাকবে? আশা করি স্পিড খুব জোরে থাকবে, কারণ আপনি আনন্দে উৎসাহিত হয়ে গেছেন। সেই আনন্দ উপভোগ করার জন্য আপনার গতি কিন্তু বেড়ে যাবে নামার জন্য। ঠিক সেই রকম ডক্টর মিকাউসুয়ের মনের মধ্যে এই শক্তিটা পাওয়ার আনন্দে উৎসাহিত হয়ে পর্বত থেকে নামছিলেন। নামার সময় একটা পাথরের গায়ে আঘাত লেগে নখ ভেঙে রক্ত বেরিয়েছিল। সেই রক্ত দেখে সঙ্গে সঙ্গে ডক্টর মিকাউসুয়ের পায়ের ওই নখের উপরে নিজের হাত দিয়ে চেপে ধরলেন। কিছুক্ষণের মধ্যে দেখতে পেলেন ব্যথা কমে গেছে, রক্ত পড়াও বন্ধ হয়ে গেছে। তখন ডক্টর মিকাওসুই মনে মনে ভাবলেন, তবে আমি যে শক্তিটার সন্ধান এতদিন ধরে করছিলাম, সেই শক্তিটা আমি তো পেয়ে গেছি। এই শক্তিটা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে ডক্টর মিকাওসুয়ের কাছে এসেছে বলে ডক্টর মিকাওসুই এই শক্তিটার নাম দিয়েছে জাপানি ভাষায় রেইকি। তাহলে রেইকি কোন ভাষা? রেইকি হচ্ছে জাপানি ভাষা। আর আমাদের ভাষাতে কি বলে রেইকিকে? আমাদের ভাষায় রেইকিকে বলা হয় মহাজাগতিক প্রাণ শক্তি। এখন যে ভদ্রলোকের কথা আমি আলোচনা করলাম, আপনাকে অবগত করালাম, সেই ভদ্রলোককে এখন আপনি স্ক্রিনের উপরে দেখতে পাবেন। দেখতে কেমন সেই ভদ্রলোকে? এই ভদ্রলোকই হচ্ছেন ডক্টর মিকাওসুই। এই ভদ্রলোকের জন্য আজকের আমরা সবাই এক হয়েছি, মিলিত হয়েছি, এবং এই ভদ্রলোক যে শক্তি পেয়েছিলেন, সেই শক্তি আজ আপনি পেতে চলেছেন। আপনি যদি এখানে ক্লাসের মধ্যে যদি আপনি সময় নষ্ট করেন, যদি আপনি মনে করেন যে না, আমি বেকার বেকার এখানে সময় দেব না, না আমার সময়টা এখানে বেকার দেওয়া, তাহলে আপনার জীবনে কিন্তু আপনি কিছুই পাবেন না। আপনি যত এখানে সময় দেবেন, তত আপনি এখান থেকে আপনার অমূল্য সম্পদ খুঁজে পাবেন। আপনি যদি সময় না দেন, আপনি অমূল্য সম্পদ পাবেন না। কারণ আমি আপনার বাড়িতে গিয়ে গামলাতে করে, ধোঁয়াতে করে, বাটিতে করে এই শক্তি আপনার বাড়িতে দিয়ে আসবো না। এই শক্তিটা আপনাকে গ্রহণ করতে হবে। আমার দায়িত্ব এই শক্তিটা আপনার ভিতরে প্রেরণ করা। এবার এই শক্তিটা আপনি গ্রহণ করবেন কিনা, সেটা আপনার নিজের ব্যক্তিগত বিষয়। কারণ এই শক্তিটা আপনার জন্য একটা আলাদা জগৎ তৈরি করে দেবে। আজকের এই শক্তিটা গ্রহণ করবেন, কালকের আরো একটা শক্তি গ্রহণ করবেন, দুদিন পরে আপনাকে বলবে, কিরে এত পরিবর্তন তোর জীবনে কি করে হলো? তোকে আমি এইরকম ভাবে তো চিনে আসিনি, তোকে তো আমি এইরকম ভাবে দেখে আসিনি, হঠাৎ করে তোর জীবনে এত পরিবর্তন কি করে হলো রে? অনেকে তোমার দেখে হিংসা করবে, অনেকে তোমার দেখে নিজের ভিতরে রাগ তৈরি করবে। কেন বলুন তো? কারণ এই শক্তিটা আপনি পাবেন, আপনার পাশের বাড়ি সেই কাকা জ্যাঠা পাবে না, আপনিই পাবেন। সেই কারণের জন্য এই শক্তিটা পাবার জন্য নিজেকে তৈরি করতে হবে। আর নিজেকে কিভাবে তৈরি করতে হবে, আপনাদের ক্লাসের শুরুতে বলেছি এবং এখনো বলছি, যারা যারা ভিডিও অন করনি তারা এই শক্তি থেকে বঞ্চিত হয়ে যাবেন। পরে আমাকে বলবেন না যে আমি ক্লাসের মধ্যে ছিলাম আর শক্তিটা কেন পেলাম না। কারণ যাহাদের ভিডিও আমি পাবো দেখতে,
একমাত্র তাদের উপরে আমি এই শক্তিটাকে প্রেরণ করতে পারবো। এবারে আপনি যদি লজ্জায় মুখ ঢেকে রাখেন, সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত। তাহলে রেইকিটা আমাদের কাছে কিভাবে এলো? ডক্টর মিকাওসু এর মাধ্যমে। এই ডক্টর মিকাওসু এর সাথে সাথে সেই স্টুডেন্টকে ধন্যবাদ জানানো উচিত, তিনি যদি এই প্রশ্নটা ডক্টর মিকাওসুইকে যদি না করতেন, তাহলে ডক্টর মিকাওসুই এই শক্তির সন্ধানে বেরোতেন কি? বলুন, বেরোতে? কোনো দিন বেরোতেন না। কারণ তিনি তো অধ্যাপক ছিলেন, তাহার লাইফ ওই স্কুলের মধ্যেই থাকতো। এই জগৎকে চেনার জন্য, শক্তিটা পাবার জন্য উনি যে মরীচিকার মতন চারিদিকে ঘুরেছেন, সেই জায়গাটা উনি কিন্তু তখনই পেলেন যখন ওই স্টুডেন্টের মধ্যে, মানে স্টুডেন্টের কাছ থেকে প্রশ্নটা পেলেন। তখন তো উনি স্তম্ভিত হয়ে পড়েছিলেন যে সত্যিই তো, যে শক্তিটা আমরা ব্যবহার করতে পারছি না, সেই শক্তির জ্ঞান আমি স্টুডেন্টকে দিচ্ছি। তাহলে সেই কথাটা শোনার পরে ডক্টর মিকাওসুই নিজের জীবনে সিদ্ধান্ত নিলেন। তবেই কিন্তু আজকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি আর এই শক্তির বিষয়ে আমরা অবগত হতে চলেছি। কিন্তু রেকি করা মানে আপনার জীবনে কোনো ক্ষতি হবে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তা নয়। হ্যাঁ, এখানে পার্শ্ব প্রতিক্রিয়া কথাটা বলার পরে আরো একটা বিষয় আমার মনে পড়লো, সেটা আমি বলি। রেকিতে পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কেমন ভাবে আছে জানেন? যদি আপনি সঠিক টিচারের কাছ থেকে রেকি শিক্ষা গ্রহণ না করেন, পার্শ্ব প্রতিক্রিয়া যেটা আমি বলছিলাম, রেকি পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আপনি যে টিচারের কাছে থেকে রেকি শিক্ষা গ্রহণ করছেন, আপনার কর্তব্য এবং আপনি নিজে থেকে সেই টিচারের ব্যাকগ্রাউন্ড জেনে নেবেন, সেই টিচারের শিক্ষাটা দেওয়ার অধিকার আছে কিনা এইটা অবশ্যই করে দেখে নেবেন। কারণ আপনি ইউটিউব চ্যানেলে গিয়ে যখন আপনি রেকি বিষয়ে লিখবেন না, ঝুড়ি 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 ভিডিও দেখতে পাবেন, কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখার পরে আপনার মনের ভিতরে মনে হবে অমুক ব্যক্তি ভালো, তমুক ব্যক্তি ভালো, এই ব্যক্তি এত সুন্দরভাবে ভিডিওটা তৈরি করেছে, এই ব্যক্তি সুন্দরভাবে শিক্ষাটা দিতে পারে। হ্যাঁ, অবশ্যই দিতে পারে, কিন্তু তার কাছ থেকে শিক্ষাটা নেওয়ার আগে তাকে প্রশ্ন করুন। কারণ আপনি সময় দিচ্ছেন, আপনি একটা শিক্ষা সঠিকভাবে গ্রহণ করছেন, শিক্ষাটা সঠিক তো, ভুল নয় তো? এই ভাবনাগুলো নিজের ভিতরে আনবেন আর তাকে জিজ্ঞাসা করবেন সেই টিচারকে। যে টিচার আপনাকে বলবে হ্যাঁ আমার শেখা আছে, হ্যাঁ আমার এই বিষয় আছে, প্রমাণ চাইবেন, প্রমাণ। আমি ক্লাসের শুরুতে আপনাকে প্রমাণ দিয়েছি একটা সার্টিফিকেট, আপনার মনে হতে পারে ওই রকম সার্টিফিকেট আপনি বানিয়ে হয়তো আমাকে দেখাচ্ছেন, হতে পারে। আমি আমার দিক থেকে কথাটা বলছি, যদি পরবর্তীকালে আপনার মনে হয় এই শিক্ষাটা আপনার জীবনে অনেক মিরাক্কেল ঘটনা ঘটাতে পারে, আপনিও আমাকেও ভেরিফাই করে নেবেন যে আমি সঠিক টিচার কিনা আপনাকে শিক্ষাটা দেওয়ার জন্য। কিছু পিডিএফ শেয়ার করা নয়, কিছু ছবি তুলে শেয়ার করা নয়, এই রকম ক্লাসে যুক্ত হবেন। আপনাকে সাইটে গিয়ে আমার নাম দিয়ে আপনাকে দেখিয়ে দেব যে আমি সঠিক টিচার, আপনাকে শিক্ষাটা দিতে পারছি কিনা, আপনি আমাকেও ভেরিফাই করবেন। সেই কারণের জন্য যদি ভুল টিচারের কাছে থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন, আপনার কিন্তু শিক্ষা সম্পূর্ণ হবে না। আর সম্পূর্ণ শিক্ষা গ্রহণ না করে যদি আপনার উপরে এই শক্তির প্রভাব ব্যবহার করেন, তাহলে আপনি সমস্যা থেকে বেরোবেন না আরো সমস্যায় জড়িয়ে পড়বেন। এই রকম অনেকে আছে, আমাকে প্রতিনিয়ত এসএমএস করে, হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস করে জানায়, ফোন করে জানায় যে আমি অমুক জায়গা থেকে রেকি শিখেছি, আমার জীবনে ক্ষতি হয়ে গেছে, আমার জীবনে কোনো পরিবর্তন হয়নি। তখন আমি তাকে যখন জিজ্ঞাসা করছি রেইকির মধ্যে এই পদ্ধতিটা আছে, আপনি জেনেছেন, শিখেছেন? তিনি বলছে না স্যার, আমার শেখা হয়নি, এটা আমাকে দেওয়া হয়নি, আমি জানি না তো এটা কি জিনিস। তাহলে ভেবে দেখুন,
রেকি শিক্ষা গ্রহণ করার জন্য একটা কোর্স ফ্রি দিয়ে শিক্ষাটা গ্রহণ করেছে। গ্রহণ করার পরে সঠিকভাবে শিক্ষাটা দেওয়া হয়নি। তাহলে আপনি বলুন তো, আপনি যে সময়টা দিলেন, যে ইনভেস্ট করেছিলেন, সেই ইনভেস্টের খরচটা জলে চলে গেল। সেই জন্য আপনার দায়িত্ব থাকবে আজকের পর থেকে, যেখান থেকেই হোক, আপনি যে আমার কাছ থেকে শিখবেন তা আমি বলছি না, আপনি যাহার কাছ থেকে রেকি শিক্ষা গ্রহণ করবেন, আপনি তাহাকে ভেরিফাই করে নিয়ে তবে আপনি তার কাছ থেকে রেকি শিক্ষা গ্রহণ করবেন। সেটা আমিও বা আমি ছাড়া অন্য কেউ, যে কেউ হতে পারে। এবং কোনো ছবিতে নয়, কোনো পিডিএফ আপনার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিল, আপনি দেখে নিলেন, খুশি হয়ে গেলেন, না। আমি আপনাকে বলে দিচ্ছি, আমরা ইন্ডিয়াতে মাত্র 10 থেকে 15 জন টিচার আছি, তার মধ্যে আমি একজন। তাহলে ভেবে দেখছেন, ভেবে দেখুন, আপনি ইউটিউবে খুললে 10 থেকে 15 জন কোথায়, 15,000 ব্যক্তির ভিডিও দেখতে পাবেন, সবাই বলছে আমি রেকি টিচার। তাহলে ভেরিফাই করে রেকি শিক্ষা গ্রহণ করবেন। এই কারণের জন্য বললাম, যদি আপনি ভুলভাবে রেকি শিক্ষা গ্রহণ করেন ভুল ব্যক্তির কাছে থেকে, তাহলে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হবে। সঠিক টিচারের কাছ থেকে রেকি শিক্ষা গ্রহণ করবেন, কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে? রেকি দিয়ে আপনি আপনার বাড়ির প্রত্যেকটা সদস্যকে ভালো করতে পারেন এবং পৃথিবীর যে কোনো ব্যক্তিকে আপনি ভালো করতে পারেন। কি করে? নিজের বাড়িতে বসে দূরে থাকা ব্যক্তিকে তার যে কোনো প্রবলেমকে ঠিক করা যায়। যে কোনো প্রবলেম, সেটা শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, যে কোনো প্রবলেম ঠিক করা যায়। এবং যদি কোনো জ্যোতিষ বন্ধু আপনার বলে থাকে রাহুর দশা, শনির দশা, কেতুর দশা, এমন দশা আপনাকে ঘিরে ধরেছে, আপনি দশাতে জর্জরিত হয়ে গেছেন, সেই দশা থেকে বেরোনোর জন্য এই পাথর নিতে হবে, অমুক কবজ নিতে হবে। দেখা যাচ্ছে ওই পাথর আর ওই কবজ নেওয়ার জন্য আপনার জমি বিক্রি করে দিতে হবে, আপনার সন্তানের পড়াশোনার জন্য কিছু অর্থ জমিয়েছিলেন সেটা আপনাকে বার করে দিতে হবে। কেন বলুন তো? যদি আপনি অরিজিনাল স্টোন ব্যবহার করেন তার মূল্য অনেক, আর যদি আপনি নকল স্টোন ব্যবহার করেন যত সামান্য মূল্য, কিন্তু তাতে আপনার অর্থটা ব্যয় হবে, আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন না। মানে যে গ্রহের দশার কারণের জন্য আপনি স্টোনটা ব্যবহার করলেন সেই গ্রহ দশা থেকে আপনি বেরোতে পারবেন না, কিন্তু এই রেইকি আপনার সেই গ্রহ দশা থেকে বার করে দিতে পারবে। যে শিক্ষাটা আপনি পাবেন এতে কোনো রকম ভাবে মন্ত্র লাগে না, গায়ের জোর লাগে না, কোনো শ্মশানে গিয়ে ধ্যান করতে হবে না, কোনো মন্দিরে গিয়ে সাধুদের মতন বসে থাকতে হবে না। সময়ের পর সময় কোমর পিঠ যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে, হাঁটুর যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে, এরকম হবে না। এত সুন্দর একটা রেইকি শক্তি আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন আনতে পারে। তবে শিক্ষাটা গ্রহণ করার জন্য নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে। যদি নিজেকে অ্যাক্টিভ না রাখতে পারেন, এই শিক্ষা আপনার জন্য নয়। যে কোনো শিক্ষা পাবার পিছনে নিজের একাগ্রতা, নিজের আত্মবিশ্বাস, নিজের ভাবনা চিন্তা এক করতে হয়। আপনি কোনো একটা ভালো কাজ করতে যাবেন, আপনার বাড়ির মানুষ বাধা দেবে, গ্যারান্টি, না 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 ওইসব করে কি হবে, সারাদিন তো তুই রোদে তাতে কাজ করে বেরিয়ে এসছিস, কাজকর্ম করছিস, কেন ওই সব করছিস, কেন ওখানে সময় দিচ্ছিস, তুই ওই কাজটা কর, সেই কাজটা কর। পিছন থেকে না, তোমাকে টেনে ধরবে, তোমাকে করতে দেবে না। সেই জন্য নিজেকে সব সময় অ্যাক্টিভ রাখতে হবে, যাতে করে নিজের জীবনের স্বপ্ন পূরণ করা যায়। নিজের জীবনের স্বপ্ন পূরণ তখনই হবে যখন তুমি নিজে থেকে নিজে সিদ্ধান্ত নেবে। তাহলে আমরা জানলাম রেইকির ইতিহাস সম্পর্কে, তারপরে জানলাম রেইকি কি। এবারে আপনি জানবেন রেইকির মূল ভিত্তি কি।
রেইকির মূল ভিত্তি কি? রেইকির সাধারণত মূল ভিত্তি হলো আমাদের অবচেতন মন এবং আমাদের দুটো হাত। তাহলে রেইকির মূল ভিত্তি কি? রেইকির মূল ভিত্তি হলো আমাদের অবচেতন মন এবং আমাদের দুটো হাত। আমাদের দুটো হাতের মধ্যে এমনও কিছু প্রাণ শক্তির চ্যানেল তৈরি আছে যাকে বলা হয় শক্তি বিনিময়কারী দ্বার। তাহলে আমাদের দুটো হাতের মধ্যে কিছু প্রাণ শক্তি আছে, যে প্রাণ শক্তিকে আমরা প্রকৃতি প্রদত্ত শক্তি বলতে পারি। তার মানে আমাদের শরীরে বা আমাদের মনে এমন অনেক ক্ষমতা বা শক্তি প্রকৃতি প্রদত্ত দেওয়া আছে, যেটার ব্যবহার আজও অবধি আমরা শিখিনি। আমাদের হাতের মাধ্যমে এনার্জি হিলিং বা আরোগ্যকরণের জন্য একটা প্রচেষ্টা বিদ্যা করা যেতে পারে। আমাদের প্রত্যেকটা আঙুলের ডগায়, আমাদের প্রত্যেকটা আঙুলের মিডিলে এবং আমাদের হাতের কেন্দ্রে এমনও কিছু কিছু স্তরের লেভেল এনার্জি আছে বা শক্তি বিনিময়কারী দ্বার আছে, যে দ্বার থেকে প্রাণ শক্তি প্রবাহিত হয়। এই সূক্ষ্ম স্তরের দ্বারগুলি চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। তাহলে আমাদের হাতের মধ্যে এমনও কিছু সূক্ষ্ম সূক্ষ্ম শক্তি বিনিময়কারী দ্বার আছে, যে শক্তি মাধ্যমে আমার জীবনে বা অন্য ব্যক্তির জীবনে যে কোনো সমস্যা থেকে বার করে আনা সম্ভব। এই প্রাণ শক্তি আমরা প্রকৃতি থেকে গ্রহণ করি আমাদের শরীরের ভিতরে। এই প্রাণ শক্তির ভিতরে মানে কিভাবে গ্রহণ করি? এই প্রাণ শক্তি আমাদের শরীরের ভিতরে কিভাবে গ্রহণ করি? এই প্রাণ শক্তি আমরা শ্বাস বায়ুর মাধ্যমে গ্রহণ করি, পানীয় জলের মাধ্যমে গ্রহণ করি, খাবারের মাধ্যমে গ্রহণ করি। তবে এই প্রাকৃতিক খাবার যখন আমরা কোনো রকম ভাবে রান্না করে বা তরিতরকারি করে যখন আমরা খাওয়া দাওয়া করি, তখন কিন্তু সেই পরিমাণে প্রাণশক্তি থাকে না। আমরা কি খাবার ডাইরেক্ট খেতে পারি যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে প্রাণশক্তি থাকে? যেমন শসা, টমেটো, আপেল এবং বিভিন্ন ফল বা শাকসবজি, যেটা আপনি ডাইরেক্ট সেবন করছেন, ডাইরেক্ট খাচ্ছেন, কোনো রকম ভাবে রান্না করছেন না। ঠিক আছে? এই রকম বিভিন্ন রকমের শাকসবজি বা বিভিন্ন রকমের ফল, যেগুলো আমরা ডাইরেক্ট আমরা সেবন করি বা খাওয়া দাওয়া করি। একটু আগে কি জানলেন? আমাদের হাতের মধ্যে, হাত নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই হাতের প্রত্যেকটা আঙুলের ডগায়, প্রত্যেকটা আঙুলের মিডিলে, হাতের তালুতে একটা শক্তি বিনিময়কারী দ্বার আছে। এই হাত আপনার শরীরে রাখলে আপনার ব্যথা ঠিক হয়ে যাবে, আপনার শরীরের মধ্যে যে কোনো প্রবলেম ঠিক হয়ে যাবে। আর আমি এই হাত দুটো যদি এই রকম অবস্থায় থাকি, আর দূরে যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তি এই হাতের মাধ্যম থেকে একটা শক্তি চ্যানেল তৈরি হবে, সেই শক্তির মাধ্যমে সেই ব্যক্তিও সুস্থ হয়ে যাবে। এবার আপনার মনে হতে পারে কি একটা ভুজুং ভাজুং আপনি বলছেন, কি করে হবে? আমি আমার বাড়িতে বসে থাকবো, আমি এরকম হাত এরকম করে দেব আর দূরের মানুষটা ঠিক হয়ে যাবে? কি করে সম্ভব? সম্ভব। পৃথিবীতে সম্ভব করাই নিজের দায়িত্ব, অসম্ভব বলে কিছু নেই। কারণ আমার জীবনে নেই কথা নেই, মানে হবে না, এই কথাটা আমি পছন্দ করি না। এটা আমার ব্যক্তিগত কথা। হবে না বলে কোনো জিনিস নেই পৃথিবীতে। কেউ যদি আমাকে বলে এটা হবে না, আমি তাকে করে দেখাই,
তাহলে আমি যদি করে দেখাতে পারি, সে কেন করতে পারলো না? কেন করতে পারলো না? কারণ তার ভিতরে সে আত্মবিশ্বাস ছিল না। সে কেন করতে পারলো না? যেহেতু তার ভিতরে সেই করার তাগিদ ছিল না, করার ইচ্ছা ছিল না, সেই জন্য সে করতে পারে। আর আমার ভিতরে সেই তাগিদ আছে, সেই ইচ্ছা শক্তি আছে। হবে না বলে এরকম কোনো কথা আমার সিলেবাসে নেই। এমন একটা সিম্বল আছে, যে সিম্বলটা আপনারা এখন জানতে পারবেন না, পরে জানতে পারবেন। আমার সাথে যুক্ত থাকবেন, জানতে পারবেন। সেই সিম্বলের মাধ্যমে দূরে থাকা ব্যক্তির যে কোনো প্রবলেমকে ঠিক করে দিতে পারে। আমি যেটা আপনাকে দেখালাম সেটা সম্ভব, যে একটা মানুষ দুটো হাতের মাধ্যমে দূরে থাকা কোনো ব্যক্তির যে কোনো প্রবলেমকে ঠিক করতে পারে। এবং এই দুটো হাত যদি আমার নিজের শরীরে রাখি, আমি ভালো থাকবো, আমি সুস্থ থাকবো, আমি রোগ থেকে মুক্তি পাবো। আমার শারীরিক, মানসিক, ডিপ্রেশন, হতাশা সমস্ত দিক থেকে আমি ভালো থাকবো। তাহলে আমি যখন ভালো থাকবো, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন কষ্টে জীবন কাটাচ্ছে, দিন রাত বাবা গো, মা গো বলে চিৎকার করছে ব্যথা বেদনায়, আর আমি এই শক্তিটা শিখেও তাহাদের উপকার করতে পারছি না, তাহলে এই শিক্ষা আপনার গ্রহণ করা উচিত নয়। জেনে রাখুন, এই শিক্ষা আপনার গ্রহণ করা উচিত নয়। কেন বলুন তো? এই শিক্ষাটা শুধু আপনার জন্য নয়, এই শিক্ষাটা আপনার সন্তানের জন্য, আপনার পিতামাতার জন্য, আপনার বাড়ির সদস্যের জন্য, আর নিজের জন্য। আপনার বাড়ির মানুষ ব্যথা বেদনায় ছটফট করছে, আপনি ভালো থাকতে পারবেন? কখনোই থাকতে পারবেন না। আপনার মনে হবে আমি অসুস্থ হয়ে পড়ি, কিন্তু আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বাড়ির সদস্য তারা ভালো থাকুক। স্ক্রিনের উপর একটা ছবি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই ছবিটা এই কারণের জন্য দিয়েছি, যাতে তোমরা বিষয়গুলো বুঝতে পারো। আমি একটু আগে যে হাতের একটা বিষয় বললাম, যে আমাদের প্রত্যেকটা আঙুলের ডগায়, প্রত্যেকটা হাতের মিডিলে এই যে রেখা দেখতে পাচ্ছেন, এই রকম ভাবে বেরোয়, তবে চোখে দেখা যায় না। অনেক সময় দেখেছেন না, যে কোনো ক্যালেন্ডারে একটা মহাপুরুষ হাত এরকম পড়ে আছে, আশীর্বাদ ভাবে এখান থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে, রে বেরোচ্ছে, নিশ্চয়ই দেখেছেন। এটা কিন্তু আপনার ওই শক্তি। অনেকের যখন আপনারা কোনো ধর্মীয় জায়গায় যাবেন, কোনো গুরুদেবের সান্নিধ্যে যাবেন, যখন হচ্ছে কোনো রকম ভাবে মঠে যাবেন, মন্দিরে যাবেন, গির্জায় যাবেন, ঠিক আছে, তখন মহাপুরুষরা যখন আপনি প্রণাম করতে যান বা তাহাকে সম্মান জানান, তিনি আপনার দিকে এরকম হাত উঁচু করে থাকে, তিনি আপনার মাথাতে হাত দিয়ে থাকেন। কেন থাকেন বলুন তো? কারণ তাহার কাছ থেকে শক্তিটা আপনার কাছে আসে, সেই কারণের জন্য। সেই জন্য এটা আপনার অবশ্যই জানা দরকার, যে আমাদের হাতের মধ্যে এমনও কিছু শক্তি আছে, এমনও কিছু চ্যানেল আছে, যার মাধ্যমে আমরা ভালো থাকতে পারি। তাহলে এখন যে ছবিটা দেখছেন, আশা করি এই ছবিটা দেখে কিছুটা অবগত হতে পেরেছেন। এখন জানা হবে রেকি কারা শিখতে পারে। রেকি সবাইকে শিখতে পারে? এখানে একটু আপনাদের ভিতরে হয়তো কিছু ভয় ভীতি তৈরি করছে, যে এতক্ষণ ধরে তো সবই তো শুনলাম, হয়তো এই শক্তিটা আমিই পাবো, কিন্তু আবার এখানে বলছে কারা শিখতে পারে আর কারা শিখতে পারে না। একটা ভয়ভীত তৈরি হচ্ছে আপনার ভিতরে, হতে পারে, স্বাভাবিক। রেকি চিকিৎসা পদ্ধতি প্রয়োগ খুব সহজ। তাহলে রেকি শক্তির ব্যবহার পদ্ধতি খুব সহজ। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই রেকি শিক্ষার পদ্ধতি শিখতে পারে। রেকি পদ্ধতি শেখার জন্য কোনো রকম ভাবে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ে না। যে লেখাপড়া জানে সেও রেকি শিখতে পারে, আর যে লেখাপড়া জানে না সেই ব্যক্তিও রেকি শিখতে পারে। রেকি যে কোনো বয়সের ব্যক্তি শিখতে পারে। যেমন 5 বছর থেকে সেই ব্যক্তি পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবে, তার মধ্যে থেকে যে কোনো একটা সময় রেকি শিখতে পারে।
তবে 5 বছরের নিচে যে সকল সন্তানের বয়স, সেই সন্তানের গার্জেন রেইকি শিখে সেই শিশুর জন্য রেইকি ট্রিটমেন্ট করতে পারে। তবে রেইকি শেখার জন্য লাগে একাগ্রতা আর মনের বিশ্বাস। রেইকি আমাদের অবচেতন মন দ্বারা নিয়ন্ত্রিত হয়। রেইকি শেখার জন্য কোনো রকম ভাবে গায়ের জোর বা ক্ষমতার প্রয়োজন পড়ে না। রেইকি চিকিৎসা করতে যা প্রয়োজন পড়ে তা হলো আমাদের দুটো হাত এবং আমাদের অবচেতন মন। রেইকির কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে রেইকি যদি সঠিক নিয়মে ব্যবহার না করেন বা সঠিক রেইকি টিচারের কাছে থেকে যদি রেইকি শিক্ষা গ্রহণ না করেন, তাহলে কিন্তু ক্ষতিকর বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। রেইকি চিকিৎসা করার জন্য কোনো রকম ভাবে ঔষধের প্রয়োজন পড়ে না। এমনকি রেইকি চিকিৎসার জন্য কোনো রোগ নির্ণয়েরও প্রয়োজন পড়ে না। মানে আপনার কাছে যদি কোনো ব্যক্তি এসে বলে যে আমার কোমরের যন্ত্রণার উপরে আপনি রেইকি ট্রিটমেন্ট করবেন। এবার ওই কোমরের যন্ত্রণা কি কারণে হচ্ছে সেটা আপনার নির্ধারণ করার প্রয়োজন পড়বে না। ঠিক আছে? রেইকি চিকিৎসা পদ্ধতি শেখা যায় মাত্র 2 দিনে। কি সুন্দর ব্যাপার! ডক্টর মিকাউসু 21 দিন উপবাস থেকে মাউন্ট কুরুমা পর্বতে গিয়ে সাধনা করার পরে 21তম দিনে শক্তিটা পেলেন। আর আমরা শক্তিটা পাচ্ছি মাত্র 2 দিন। আর এই 2 দিনের মধ্যে আমাদের জীবনে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সবই পূরণ করতে পারবো। এই কি আমাদের জীবনে দুর্দান্ত রেজাল্ট নিয়ে আসতে পারে, যার মাধ্যমে আমরা প্রত্যেকে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। ক্লাস এখানে শেষ হয়নি। এবার আমি একটা কথা বলি সবাইকে। আমি এখানে 5 মিনিটের সময় দিচ্ছি। আপনারা একটা কাজ করুন, 5 মিনিট একটু ঘুরে আসুন। আর স্টিলের, ভালো করে শুনে যান, স্টিলের গ্লাসে জল নেবেন না। এই রকম তামার গ্লাস থাকলে ভালো, তামার ঘটি থাকলে ভালো, যদি তামার বাটি থাকে তাতেও ভালো। ভালো করে মন দিয়ে শুনুন আমার কথা। কাঁচের গ্লাস ব্যবহার করতে পারেন, স্টিলের গ্লাস ব্যবহার করবেন না, প্লাস্টিকের গ্লাস ব্যবহার করবেন না। কাঁচের গ্লাস ব্যবহার করবেন, আর গ্লাসের উপরে ঢাকা দেওয়ার মতন কিছু রাখবেন। জলটা এলো করে রাখা যাবে না। এই রকম অবস্থায় বসবেন 5 মিনিট। এখন বাজে আপনার 9টা 42। আমি 5 মিনিট পরে আবার ক্লাসে আসছি। ক্লাস থেকে কেউ বেরিয়ে যাবেন না। যে শক্তিটার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং অস্থির হয়ে যাচ্ছেন, সেই শক্তিটা দেওয়ার সময় হয়ে গেছে। আমি এখানে কিছুক্ষণ স্টপ থাকব। আমার আওয়াজ ফিরে না আসা পর্যন্ত অনুভবকে ফিল করতে থাকুন। হ্যাঁ, নমস্কার, বলুন। আদাব। ভালো হ্যাঁ, আছেন? নমস্কার, বলুন। যে ভালো, আপনাদের মেডিটেশনটা আমার খুব ভালো লাগলো। দারুণ দারুণ। খুবই ভালো লাগলো। আমি আপনার জন্য দোয়া করি, আপনি আরো ভালোভাবে মেডিটেশন দেন। অনেক দেশে পৃথিবীতে অনেক মানুষই মানসিক রোগে ভুগতেছে, যে একটা আপনি মেডিটেশন আপনি কোথায় দিবেন। থেকে কোথায় থেকে ক্লাসটা করছেন? আপনার নাম আমি কি? আমার নাম মোহাম্মদ আব্দুল হাই, সিরাজগঞ্জ, বাংলাদেশ। দারুণ। যতক্ষণ আপনার কথাগুলো শুনলাম, প্রায় 2-2.5 ঘন্টা, আসলে অনেক কিছুরই বোঝার আশা, শেখার আছে।
আমি খুবই হ্যাপি আপনার এই আপনার মেডিটেশনটা নেওয়ার জন্য। কারণ যতক্ষণ আপনি কথা বলেছেন এবং যেভাবে করতে বলেছেন, সেভাবে যদি কোনো মানুষ প্রতিনিয়ত করে, তো আমার বিশ্বাস সে সুস্থ হয়ে যাবে। রেকির ফর্মুলাটা অরিজিনালি ভালো। আসলে আপনারা যেভাবে মানুষকে করতে বলেন, আসলে আমাদের আমাদের করার মতো কেউ নেই। কারণ যখন আমরা এই মানসিক ডিপ্রেশনে চলে যাই, তখন চতুর্দিকে সবকিছু থেকে অন্ধকার দেখি। আপনার মতো গুরু শিক্ষক যদি আমাদের পাশে থাকতো, হয়তো আমাদের মতো পৃথিবীতে অনেক ভুক্তভোগী আছে, হয়তো এরকম আর হতো না। ধন্যবাদ জানাই স্যার আপনাকে, অসংখ্য ধন্যবাদ। যারা নতুন চেষ্টা করব। এখনো পর্যন্ত ক্লাস করতে ইতস্তত বোধ মনে করছে, আপনি তাহাদের জন্য কি বলতে চান? আমি বলতে চাই, রেকি খুব একটা ভালো একটা মেডিটেশন। আমি চাই সবাই আমার মতো যারা ডিপ্রেশনে আছে, এই রেকির মেডিটেশন নেওয়া তাদের জন্য অত্যন্ত জরুরি। ধন্যবাদ আপনাকে। আপনি চেষ্টা মাইকটা করলাম স্যার, মানে অফ করে দিন। হ্যাঁ, বলুন। বলতে চাচ্ছিলাম স্যার, মানে আগামীকাল কি হবে স্যার? হ্যাঁ, অবশ্যই, রাত 8টা থেকে। এইভাবে যে আমাদের ফ্রি দিচ্ছেন, আমরা অনেক উপকৃত হলাম। কি দিতে পারি স্যার বলেন? ভালোবাসা দেবেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মহান আল্লাহ পাক আপনাকে অনেক অনেক বছর বেঁচে রাখুক, এই কামনাই এই করি। ভালোবাসাটুকুনি চাই আমি সবাইয়ের কাছ থেকে। জি, জি। মহান আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনি এইভাবে অবশ্যই আমরা সবাই ভালো থাকবো, আপনিও ভালো থাকবেন। মিউট করুন, মিউট হয়ে আছে, অন করুন। টুম্পা বিশ্বাস ম্যাডাম, আপনি বলুন, ক্লাসটা করে আপনার কেমন অনুভব হলো এবং আপনি কোথা থেকে বলছেন, আপনার নাম কি? আমার নাম টুম্পা বিশ্বাস। আমি নদিয়া থেকে বলছি। খুব ভালো লেগেছে, প্রথম করলাম। ম্যাডাম, আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। ও ম্যাডাম বেরিয়ে গিয়েছেন। ম্যাডাম, আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। ওকে, ম্যাডামের হয়তো কিছু প্রবলেম হয়েছে নেটওয়ার্ক ইস্যুর কারণের জন্য। কারণ ম্যাডাম নদিয়া থেকে ক্লাসে যুক্ত হয়েছেন, স্বাভাবিক প্রবলেম হতেই পারে। বলুন স্যার, আপনি বলুন কোথা থেকে ক্লাস করছেন, নাম কি, আর ক্লাসটা করে আপনার অনুভব কি হলো? হ্যালো, হ্যালো, হ্যাঁ, শুনছি শুনছি, বলুন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি প্রকাশ রায়, হুম, ঢাকা থেকে বলছি, ঢাকা, বাংলাদেশ। দারুণ। আপনার এই মেডিটেশনটা আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু আহ, মূলত হচ্ছে আমার বিষণ্ণতার কারণে মাঝে মাঝে একটু খারাপও লাগতো। আহ, যখন আমাদের এই মেডিটেশনটা নিচ্ছিলেন, ভুল করলাম, তখন দরজা থেকে এবার আমি ফিরে আসলাম যে আমি কি করলাম। এটা হয়তো আমি অনেকেই করেছে, জানি না ভগবান কি করবেন, ক্ষমা করবেন কিনা জানি না। আহ আসলে বিষণ্ণতা যে এমন একটা জিনিস, দুশ্চিন্তা বা
ডিপ্রেশন একটা যার হয় সে বুঝে যে কতটা জ্বালা কষ্ট। অবশ্যই। একমাত্র বিধাতা জানে এবং সে জানে আহ ঠিক মতন ঘুম হচ্ছে না, ঠিক মতন খাওয়া দাওয়া বা মন মানসিকতা ঠিক থাকে না, এক জায়গায় থাকে না মন। তাই আপনি ক্লাসটাকে উপভোগ করেছেন, আগামীকালও হ্যাঁ ক্লাসটাতে থাকুন। আপনার হ্যাঁ ডিপ্রেশন, মানসিক ভাবে যে চাপের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে হ্যাঁ, পারবেন। আপনি আমার জন্য আশীর্বাদ করবেন এবং আমি আর এখনো পর্যন্ত আপনার জন্য। ক্লাসে আপনি থাকুন, ক্লাসের থেকে বেরিয়ে যাবেন না। কারণ হ্যাঁ আপনাদের কাছ থেকে সমস্ত কথাগুলি শোনার পরে আমি আপনাদের কিছু টেকনিক শেখাবো, যে টেকনিকটা ব্যবহার করলে যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসা যায়। আপনারা যারা হ্যাঁ, অপেক্ষা করবেন তাহারা কিন্তু এই টেকনিকটা আমার কাছ থেকে পাবেন, আজকেরই পাবেন। একটু অপেক্ষা করবেন। আচ্ছা, অবশ্যই অবশ্যই অপেক্ষা করবো, আশীর্বাদ করবেন। ভগবান আপনার উপর জন্য কিছু অবস্থিত করুক। হরে কৃষ্ণ। যারা নতুন গ্রুপে যুক্ত হচ্ছে বা যারা ক্লাস করছে, অনেকের ভিতরে হতাশা কাজ করছে, তাদের জন্য আপনার কি বক্তব্য আছে? হ্যালো, হ্যাঁ, শুনছি। আমি আজকে নতুন, আমি প্রথম আমি সবাই তো নতুন। জয়েন করলাম। হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ। অনুভব, আপনার অনুভূতি। হ্যাঁ, আসলে আমার অনুভূতি বলতে আহ আমার মনে হয় সবারই একটু দুশ্চিন্তাগ্রস্ত আজকে। মানে কখন না কি হয়, কি না কি হয়, আমি ভুল করলাম না মিথ্যা বললাম ঠিক না আছে, মনে মনে আপনার অন্য কিছু কথাতেই ভাবলাম। খুব ভালো। আপনার কথা থেকে সবাইকে বিষয়টা আমি বলছি। আপনারা যারা ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন, কারোর কোনো অসুবিধা নেই। কারণ আপনারা যে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন, আপনারা অবচেতনের মনের মধ্যে ছিলেন বলে। আপনারা যে ইচ্ছাকৃতভাবে বেরিয়ে গেছেন তা নয়, এটা অবচেতন মনের সেই কারণের জন্য এই বিষয়টা আপনার সাথে ঘটেছে। এবং যাদের যাদের সাথে এটা ঘটেছে তাদের এইরকম হয়েছে, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, নিশ্চিন্তে থাকতে পারেন। হ্যাঁ, এবারে বলুন, আপনি কোথা থেকে বলছেন, আপনার নাম আমি কি, এবং ক্লাসটা অনুভব কি হলো? আমার প্রচুর কান্না পাচ্ছে, আমার খুব ভালো লেগেছে, এরকম যদি একজন কেউ থাকে। কষ্ট পাবেন না, নিজেকে সামলান। আমি আছি আপনার কষ্ট দূর করার, যতটা সম্ভব আমি দূর করব। কষ্ট পাবেন না। আপনি কোথা থেকে বলছেন ম্যাডাম, আপনার নাম কি? হাবড়া, হাবড়া অশোকনগর, ওখানে বনগা লাইনে। হাবড়া, হাবড়া, অশোকনগর। আপনি এই বারাসাতের। মেডিটেশনটা করে বা, হ্যাঁ, উত্তর বারাসাতের পরে হুম। আপনার অনুভব কেমন হলো ক্লাসটা করে? আপনি কি বুঝলেন বা আপনার অনুভব কি হলো ক্লাসটা করে? কি শিখলেন, কিছু বুঝতে পারলেন? আমি চেষ্টা করছি কিন্তু মুখের সামনে অনেক কিছু ভেসে আসছে, চেষ্টা করছি কিন্তু পারছি না। আপনি শারীরিক দিক থেকে খুব কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছেন, হতাশার মধ্যে জীবন কাটাচ্ছেন। আপনি যতই সংসারের জন্য করে যাচ্ছেন, কারোর কাছে নাম পাচ্ছেন না, একটা বদনামের ভাগিদার আপনি হচ্ছেন। আপনি ভালোবাসার কাঙাল, আপনি ভালোবাসা দিতে চান, ভালোবাসা পেতে চান, কিন্তু আপনি ভালোবাসা দিচ্ছেন কিন্তু ভালোবাসা আপনি পাচ্ছেন না। আর আপনাকে কেউ আজও পর্যন্ত চিনতে পারলো না, বুঝতে পারলো না যে আপনি সেই ব্যক্তির জন্য এতটা করেছেন আর করতেও পারেন। আপনাকে ওর সঠিকভাবে চিনতে পারলো না। আমি এখনো যেটা, এবার আপনি পাবার জন্য কিছু করেন না, যে আপনি এটা করছেন বলে তার বেনিফিট কিছু পাবেন, না। এই রকম আপনি কিছু ভাবেন না। আপনার সাধ্য অনুযায়ী, অর্থ অনুযায়ী, আপনার পরিশ্রম অনুযায়ী যতটা সাহায্য করা দরকার আপনি তাহাকে সাহায্য করছেন, কিন্তু আপনার সেই সাহায্য করে না, এটা আপনি আশা করেন না, কিন্তু আপনি আপনার সাহায্য করছেন, কিন্তু আপনাকে কষ্টে রেখেছে। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো ঠিক না ভুল? একদম ঠিক, সব কটা ঠিক। আপনি মাঝে মাঝে না নিজের আহ কোনো জায়গায় চলে যেতে মন চায়, কোনো জায়গায় চলে যাব, বেরিয়ে যাব, নিজের জীবনের প্রতি একটা ঘেন্না, একটা বিতৃষ্ণা ভাব চলে এসছে। মানে
বেঁচে থেকে কি হবে আমার, আমি এইরকম অনেক একটা। খাই, হ্যাঁ বলুন বলুন। অনেক ডিপ্রেশনের ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখি। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থ্যাংক ইউ। থাকবেন, সুস্থ থাকবেন। আপনিও ভালো থাকবেন, সকলের এরকম মঙ্গল করছেন তো, আপনিও খুব ভালো থাকবেন। এই ভালোবাসাটুকানি আমাকে দেবেন, অবশ্যই ভালো থাকবেন। থ্যাংক ইউ। ক্লাসটা করে কেমন অনুভব হলো? খুবই ভালো লাগলো। হ্যাঁ, অবশ্যই ভালো লাগলো। তাই একটু আমার জয়েন হতে একটু লেট হয়েছে। হ্যাঁ, একটু হ্যাঁ, চাপ ছিল আপনার তো। কর্মজীবনে তো আপনি ব্যস্ত আছেন, সেই জন্য একটু সময়। একটু লেট হয়ে গেল। তাও তো আমি সে মানে কি বলবো, আর 4-5 জন সে তা দেখলাম না, আমি আর সব বন্ধ করে দিয়েছি তো দরজা। আমিও দরজা খুলতে উঠে গিয়েছিলাম, তো পুরো ডিটারমাইন্ড। দেখেছি, আমি দেখেছি দেখেছি। হ্যাঁ, এবার যখন এটা বের হয়, করতে এটা গেলাম হয়। না, এটা ভালোবাসার হ্যাঁ, এক টান। আমি মনে করলাম যে বাবা, না তো আমি তো ওই ঘরেই বসেছিলাম। ঠিক আছে, দারুণ আপনি দারুণ। ভালো থাকুন। অবশ্যই। আপনিও ভালো থাকবেন। বলুন আপনার হ্যালো। অনুভবের কথা বলুন, কোথা থেকে বলছেন, নাম কি? আমি বাংলাদেশ থেকে বলছি, রাজশাহী থেকে। বাংলাদেশ, রাজশাহী। বাংলাদেশ। তো আর খুবই ভালো লাগলো। আমি আসলে মেডিটেশনের কোর্স করলাম আপনার এই যে এটা, তো অনেক ভালো লেগেছে। তো আমি আমার কিছু প্রবলেম নিয়ে আসলে আসছিলাম এই রেকি কোর্স করতে। ওগুলো কি দূর হবে, মানে যেগুলো আমার পার্সোনাল প্রবলেম? অবশ্যই হবে। তো আচ্ছা, মানে কালকেও কি শেখানো হবে? অবশ্যই শেখানো হবে। মানে আপনি অনেক যদি শিখতে প্রবলেম। চান অবশ্যই শেখানো হ্যাঁ হবে। হ্যাঁ। মানে অনেক প্রবলেম, অনেক হতাশা, মানে অনেক বিষণ্ণতা। আমিও ডিপ, মানে বিষণ্ণতার ডিপ্রেশনের ওষুধ মধ্যে জীবন খাচ্ছি। কাটাচ্ছেন। হ্যাঁ, প্রচুর ডিপ্রেশনের মধ্যে, প্রচুর, মানে কি হবে কিছু বুঝতে পারছি না, মানে অনেক ভয়ঙ্কর একটা জীবন কাটাচ্ছি। এখন আপনার এই মেডিটেশনটা করলাম, খুবই ভালো লাগলো, মানে আমার খুবই ভালো লেগেছে, এবং আশা করি আল্লাহ আপনার অনেক ভালো করবে। ইনশাল্লাহ আপনি আরো অনেক দূর আগিয়ে যাবেন। দোয়া রাখবেন আমার জন্য, এবং আমি অবশ্যই যেন অবশ্যই। আমার যে, মানে যে অসফলতা চলছে এগুলো যেন আমি কাটিয়ে উঠতে পারি। একটু দোয়া রাখবেন আমার জন্য। অবশ্যই। আপনাকে শুধু আমি একটা কথা বলবো, হম। নিজেকে কোনোদিন হারিয়ে ফেলবেন না, নিজেকে ধরে রাখার চেষ্টা করবেন। যাই আচ্ছা আচ্ছা। আপনার সাথে ঘটুক না কেন, আপনি লড়াই হুম। করে বাঁচার আত্মবিশ্বাস যেন আপনার থাকে। আপনি ক্লাসের আলহামদুলিল্লাহ। মধ্যে আরো একজনকে দেখতে পাবেন, তাহাকেও কিন্তু আমি এই ক্লাসের মাধ্যমে তার জীবনের অনেক পরিবর্তন এনেছি। তিনিও এই ক্লাসে যুক্ত আছেন, তিনি তার মাকে নিয়ে আচ্ছা এই ক্লাসে যুক্ত আছেন, ও আমি দেখতে আচ্ছা পাচ্ছি আচ্ছা তাহাকে। আচ্ছা। তিনিও কিন্তু ঠিক আছে। হম হম। আপনার মতন এইরকম একটা সময় এই ক্লাসে যুক্ত হয়ে তার ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আমাকে হুম। জানিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই ভদ্রলোক এবং এখানে আছেন তাহার মাকে নিয়ে, অবশ্যই আপনি তার কাছ থেকেও আপনি কথাটা শুনতে পাবেন। তাহার অবশ্যই জীবনেও আরো। পরিবর্তন তিনি নিয়ে এসেছে, হুম হুম। আপনিও নিয়ে আচ্ছা, আসতে আমার পারবেন। রেকির মাধ্যমে কি ভবিষ্যৎ দেখা যায়, মানে ফিউচার দেখা যায় কি? না না না। ও আচ্ছা, মানে নিজেকে যা সংশোধন করা যায় নাকি? আর নিজেকে নিজেকে সংশোধন করা যায়, অন্য ব্যক্তির সমস্যাকে ঠিক করা যায়। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ভালো থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বলুন ম্যাডাম, আপনি কোথা থেকে বলছেন এবং আপনার নাম কি? আমি বাংলাদেশ, ঢাকা থেকে বলছি। আমার নাম বাহ। নিতু, ফারজানা শারমিন নিতু। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। আমি আপনাদের এই যে ভিডিও দেখে আপনার আজকের ক্লাসটায় অংশগ্রহণ করলাম, তো ভালোই লাগলো। ফার্স্ট একটু নার্ভাস ছিলাম, কিভাবে কি করব, মানে সম্ভবত আমারটা পারফেক্টলি হয়নি, তারপরেও ভালো লেগেছে, ভালো লাগলো। ক্লাসটা করে কিছু অনুভব করতে পারলেন? যে অনুভবটা মনে হলো যে আমি যদি নেক্সট টাইমে আরেকটু মানে কনসেন্ট্রেট করি, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে, আমার এরকম মনে হচ্ছিল। অবশ্যই হবে। খুব ভালো লাগলো ম্যাডাম, আপনার জীবনে জি। যে প্রবলেম গুলো আছে সেগুলো আপনি কাটিয়ে উঠুন, এবং প্রত্যেকটা প্রবলেম থেকে কি করে বেরোতে হয় তার বিষয়ে আমি অবগত করব। সরকার বাবু, ক্লাসটা নমস্কার। করে কেমন? নমস্কার নমস্কার। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ক্লাসটা দেরি করে জয়েন করার জন্য। ভুলে গেছিলাম কাজের মাধ্যমে, হঠাৎ মনে পড়াতে বাড়িতে এসে তাড়াতাড়ি করে বসেছি। কিছুটা চঞ্চল মনে বসাতে অনেকটা গ্রহণ করতে পেরেও আমি পারিনি, এর ব্যর্থতা আমার এই চঞ্চলতার জন্য। মেডিটেশনের যে লাস্ট পর্বটা ছিল, শেষ পর্বে আমি পূর্ণরূপে একাত্তা হয়ে যাওয়ার পর আপনার কথাগুলো যখন আসছিল, সেই সময় আমাকে যেন হঠাৎ করে ধাক্কা দিয়ে তুলে দিল। আমি উঠতে পারলাম না, আবার বসে গেলাম। কিন্তু আমি স্পষ্ট কোনো কিছুই দেখতে পারিনি, আবছা ছিল, পরিষ্কার হয়নি। তবে যেটা চেয়েছিলাম জায়গাটা খুঁজে পাচ্ছি, তার জন্য আমাকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। প্রথম ধাপে এগিয়েছি, পরিষ্কার ছিল, তারপর ধাপে চলে গেলাম। কিন্তু ঘরে বসে যখন ধ্যানটা করলাম, যখন সম্পূর্ণরূপে যখন আমি মায়ের উপরে ছেড়ে দিলাম, মানে ওই শক্তির উপর ছেড়ে দিলাম, উনি আমাকে অদ্ভুত ভাবে একটা জায়গা দেখালো, যে জায়গাটা আমি কোনোদিন যাইনি, দেখিনি। চারদিক বন্ধ একটা ছোট্ট ফুঁকো, সেখান দিয়ে পুরো একটা আলো, দুদিকে পাহাড়ের মাঝখান দিয়ে সূর্যোদয় হচ্ছে। সেখান থেকে হঠাৎ চলে গেলাম
চারদিক সবুজ বাগান, আমি দৌড়ে যাচ্ছি, বুঝলাম ওই জায়গাটা আমি হতে পারলাম। তারপর আবার পাহাড়ের ধার চলে গেল, সমুদ্র ধারে এসে দাঁড়ালাম, সেখান থেকে আবার চলে আসলাম, এসে আবার মায়ের কাছে চলে আসতে পারেছি। এই হচ্ছে আমার অভিজ্ঞতার কথা বললাম। দারুণ অনুভূতি আপনার হয়েছে, দারুণ। আপনার দিন সুন্দরভাবে কাটবে এবং আপনার জীবনের প্রত্যেকটা বিষয় থেকে আপনি বেরোতে পারবেন। আর আরেকটা বিষয় আপনি জেনে রাখুন, আপনি যাহার সন্ধান পেয়েছেন তাহার সন্ধান আরো ডিপলি ভাবে আপনি পাবেন। আপনি আমার সাথে যুক্ত থাকুন, অবশ্যই আপনি সেই বিষয়ে অবগত হবেন। আপনি কোথা থেকে ক্লাসটা করছেন, আপনার নাম কি? আমি কলকাতা পূর্ব পটিরি থেকে ক্লাস করছি, কুদঘাট নামে পরিচিত, নাম সমরেন্দ্র সরকার। দারুণ। আপনার যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য আপনি কি বলতে চান? যে কোনো কিছুতে হতাশ না হয়ে মায়ের কাছে এবং আপনার ভরসাতে পুরোপুরি আত্মসমর্পণ করে দিয়ে নিজেকে ছেড়ে দিই, ঠিক সে সাফল্য পাবে। আমি প্রথম প্রমাণ, মানে নিজের দিক থেকে, অন্য দিক থেকে বলতে যাচ্ছি না। তারা যেন নিজেকে সেই বিশ্বাসটুকুনি রেখে এগিয়ে চলে এবং তারা যেন কোনো সময় ভেঙে না পড়ে, পারবো না, হবে না। আমি যে একসময় থেমে গেছিলাম, কিন্তু তো মনে করলাম থামলে তো আমার জীবনই থেমে গেল, আমি কি করলাম? তারাও যেন এরকম না থেমে যায়, প্রতিনিয়ত সেইখানে যেখানে শেষ থেমেছে সেখান থেকে শুরু করো, এই তাদের প্রতি এই উদ্দেশ্য দিয়ে বললাম। দারুণ। আপনার দিন ভালো কাটুক, ভালো ধন্যবাদ। থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। আপনি নমস্কার, কোথা থেকে বলছেন, আপনার নাম কি? নমস্কার। আমি মালদা থেকে বলছি, আমার নাম হচ্ছে রথীন কর্মকার। বলুন, ক্লাস করে আপনার অনুভব কি হলো, অনুভূতির কথা বলুন। এতটুকুই বলি যে যে মেডিসিনটা আপনি দিয়েছেন ওটা মানে বিশাল পাওয়ারফুল, এটা আমি সবাইকে বলবো, বিশাল পাওয়ারফুল। এটার পাওয়ারফুল, মানে এতটাই পাওয়ারফুল, আপনি মানে যারা যারা আছে, যারা যারা করছে, ওরা দীর্ঘ 3 দিন 4 দিন করলে এই মেডিসিনের রিয়াকশনটা বুঝতে পারবে। ম্যাডাম আপনি উনাকে লাইভে এনেছিলেন, তো আমি উনার ক্ষেত্রে বলি ডিপ্রেশন কি জিনিস 3 দিনের মধ্যে বুঝতে পারবে, ক্লিয়ার হতে। কিন্তু হ্যাঁ, মনের ভিতরে কিন্তু সবসময় পজিটিভ আনতে হবে, যে আমি পারবোই, আমার দ্বারা সম্ভব। কি স্যার, আমি কি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি স্যার? একদম ঠিক বলছো, একদম ঠিক কথা। মানে আমি নিজে ভুক্তভোগী, আমার টোটাল 28 লক্ষ টাকা ঋণ ছিল, 28 লাখ টাকা ঋণ ছিল, আমি সেই ঋণ থেকে মুক্তি হয়েছি স্যার। অসম্ভব বিষয়কে সম্ভব করা যায়। আমি আপনাকে বলছি না, লাইফে যারা আছে তাদের জন্য বলছি, যারা এই সব ডিপ্রেশনে যারা আছে, বিজনেস, টাকা, আর্থিক দিক থেকে, ফাইন্যান্সিয়াল দিক থেকে মানুষের প্রচুর লোনও আছে স্যার, সেগুলা সব কোথা থেকে হয়েছে স্যার আমি বুঝাতে পারবো না। সত্যি কথা বলতে আমার জীবনের মিরাক্কেল হয়েছে কিছু, এমন মানে আমার কিছু পাওনা টাকা স্যার যে আমাকে মানে দেয় না, বছর খানে ঘুরিয়েছে, তারা টাকা দিতে বাধ্য হয়ে গেছে স্যার এইটা করার। এটা আপনি যে মেডিসিনটা করালেন, এটা কতটা পাওয়ারফুল একমাত্র এই রথীন কর্মকারী জানে। আমি এই মেডিসিনটা করতে করতে না হঠাৎ করে স্যার, আমি আপনাকে খুলে বলি, যেটা একটা নেগেটিভ জিনিস আছে যেটা বলা উচিত না, তো আমি বলে দিই, সবার জানা দরকার। আমি স্যার কোনোদিন লটারির টিকিট কাটিনি স্যার, ঠিক আছে? এই মেডিসিনটা করার পর আমার মাইন্ডে কি করে জানি না, আমি বলতে পারবো না স্যার, আমার কাছে আসলো যে তুই কাট, আমি কেটে স্যার, কিন্তু আমি 18 লাখ টাকা পেয়েছি স্যার। দারুণ, দারুণ। আমি আপনার লাইফে সমস্ত জনকে আমি বলি যে প্লিজ, যেটা আপনি যে জিনিসটা আপনি শেখালেন, আমি বলি সেটা তারা করুক। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমি নিজের দিক থেকে বিশ্বাস নিয়ে বলছি, সে পাবেই। কিন্তু হ্যাঁ, পজিটিভলি তাকে ভাবতে হবে যে আমি করলাম, বসলাম, উঠে গেলাম, না, চলবে না ওগুলা। তাকে তার জায়গাটা অনুভব করতে হবে, যে সে সোনার দরজাটার ভিতরে ঢুকলো, সোনার বৃষ্টি হলো, সেগুলোকে অনুভব করতে হবে। আমি পেয়ে গেছি, যেমন এখন যদি টাকা পেয়ে যাই, আমি তো কত আনন্দে থাকবো, এখন তো পাইনি, কিন্তু ওই পাইনিটাকে পজিটিভ করতে হবে। হ্যাঁ, আমি পেয়ে গেছি, নিজেকে হার মানলে হবে না, হার জিনিসটা কিচ্ছু নেই। আমি জানি যে মানুষ সব কিছু করতে পারে, কোনো তান্ত্রিক দরকার পড়ে না, কোনো জ্যোতিষ দরকার পড়ে না, কোনো কিছুই দরকার পড়ে না। নিজের সলিউশন নিজেই, যেটা আমি ক্লাস করে বুঝতে পেরেছিলাম, নিজের সলিউশন নিজেই। সমস্যা যখন আছে, তোর 99% সলিউশন করার রাস্তা নিজেই। কেউ সমস্যার সমাধান করবে না, নিজের সমস্যার সমাধান নিজেই হবে। আর একটা জিনিস, সব থেকে বড় জিনিস হচ্ছে নিজের প্রতি নিজে বিশ্বাস রাখতে হবে। দারুণ। আপনার অনুভূতি, আপনার অভিজ্ঞতা আপনি এখানে শেয়ার করলেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মানে অনুভূতি শেয়ার করার জন্য। আপনার দিনটা ভালো কাটুক এবং আপনার দিন শুভ হোক। আপনিও ভালো থাকেন, সুস্থ সবল থাকেন, সবাই ভালো থাকবে। অবশ্যই। বলুন আপনার অনুভূতির কথা বলুন।
আম, আমি তো আপনার সঙ্গে অনেক ইয়ে করেছি। আজকে মা বলুক, মাকে বসিয়েছি ক্লাসটা হ্যাঁ করাতে। হ্যাঁ হ্যাঁ, ডান্স বাংলা বলুন ডান্স বলুন, মা শোনে, বলুন। ডান্স বাংলা ডান্স দেখে, জানেন এ করে না, সেই থেকে জোর করে বসিয়েছি এই করাতে। বলছি যে আমার যে অনুভূতিটা হয়েছে সেটা হচ্ছে আমার মনটা ভীষণ অস্থির। আমি সব সময় মানে অস্থিরতার মধ্যে থাকি আর নানান চিন্তায় অস্থির হয়, কোনো কিছু স্থিরভাবে কিচ্ছু করতে পারি না, মানে শান্তিও আসে না, একটা তৃপ্তি বোধই আসে না। আর সব সময় নিজেকে খুব খারাপ মনে হয়, আর আমি কোনো শান্তি কোনো সময় পাই না। কিন্তু আজকে আপনার এই ক্লাসটা করে আমার মনে কিছুক্ষণ সময়ের জন্য সব চিন্তাগুলো দূরে চলে গেছে, আর মনে হচ্ছিল যে একটা শান্তি তৃপ্তির ভাব পেয়েছি। এইটুকুই বলতে পারলাম। মানে আমি ভালো করে কথা বুঝিয়ে বলতে পারি না, কিন্তু এইটুকুই আপনার কাছে আমি নিবেদন করলাম। যে বিদ্যাটা আজকে শেখালেন সেটা কি আমরা নিজেরা নিজেরা কালকে সন্ধে দিয়ে মানে শুদ্ধভাবে করতে পারি না পারবো না? হ্যাঁ অবশ্যই পারেন, সবাইয়ের জন্য পারমিশন। আচ্ছা আচ্ছা, সে ঠিক এই কথাটাই। আর সবাইয়ের কিছু জন্য না। পারমিশন। আর যারা নতুন আছে তাদের জন্য আপনি কি বলতে আজ আমি চাইছেন? একদম নতুন, আজ আমি একদম নতুন, প্রথম। ও আপনি নতুন, হ্যাঁ ঠিক আছে। সৌরভ হ্যাঁ বাবু, আমি প্রথম। হ্যাঁ, তুমি সবার জন্য কি বলতে চাইছো? সবার জন্য এটাই বলতে চাইছি, মানে স্যারের কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করুন এবং মানে মন প্রাণ ঢেলে ইয়ে করুন। কারণ আমি প্রায় একটা ধ্বংসের মুখ থেকে একটা আশার আলোতে মানে স্যারের ইয়েতে ইয়ে করতে পেরেছি, মানে ফিরতে পেরেছি। বলতে পারবো না বিশাল কিছু একদম ইয়ে করতে পেরেছি, কিন্তু মন থেকে একটা শান্তি পেয়েছি। আমি রাত্রে ভালো করে ঘুমোতে পারতাম না, সেখান থেকে আমি ঘুমোতে পেরেছি। এমন অবস্থা, দেখতে একটা ভূতের মতো হয়ে গেছিলাম, মানে এমন দেখলাম, মানে আমাকে দেখলে মনে হতো একটা পিশাচ, এরকম একটা অবস্থা। সেই জায়গা থেকে এরকম জায়গায় এসে দাঁড়িয়েছি। তো শুনে চলছি এখনো স্যারের কথাগুলো সেইভাবে। আশা করি সবাই শুনে চলো এবং আর পরিবর্তন করতে বলছি পারবেন যে নিজে। একটু আগে যে ভদ্রলোকের কথা বলছিলাম না, যে ভয়ঙ্কর অভিজ্ঞতা ওনার জীবনে, ওনার ঘটনা ঘটেছে, এই সৌরভ এই বাবুর আমি কথাই সেই বলছিলাম। ব্যক্তি, আমি সেই ব্যক্তি, হ্যাঁ। খুব ভালো। স্যারকে তোমরা ভগবান মনে করে এগো স্যার, উনি ভগবান তুল্য লোক। সত্যি সবাই যে একদম বলছি একদম ঠিক ভগবান কথা। মনে করে এগো স্যার, আপনাকে ব্যাস। ধন্যবাদ দিলে অনেক কম হবে, ভগবান কিন্তু তুল্য মানুষ উনি, আপনি আমার অন্তরে সত্যি কথাই আপনার কাছে যেদিন ঘুরে আসার উনি পর থেকে ভগবান তুল্য মানুষ আপনাকে আমি মনে করো। ভগবানই মনে হ্যাঁ, করতে পারি, যদি এটাই। মনে করতে পারেন তো হ্যাঁ জীবনে উত্তরণ ঘটবে। আমি সত্যি তাই। সবাইকে এটুকু শুধু বলতে তাই পারি। না, আপনার বাড়ি থেকে আপনার কাছ থেকে ঘুরে আসার পর থেকে বারবারই মন চাইতো কেন জানি না আপনার সঙ্গে আরেকবার আপনার বাড়ি যাই, দয়া আরেকবার যাই। যদি এই এটাও, ছেলেকেও বলেও যদি ছিলাম, এটাও চান সবাই করে ওনার সঙ্গে যোগাযোগ করে ওনার ছেলেকে বাড়িতে যান। উনি ছেলেকে যদি করুণা করে আপনার মাথায় হাত রেখে দেয়, আপনাদের মাথায়, তো মনে করবেন জীবনে উত্তরণ ছেলেকে আপনাদের ছেলেকে ঘটবে। বারবার বলেওছি যে কেন জানি না ওনার বাড়ি আবার আমার এটুকু যেতে বলতে, ইচ্ছে করে, ওনার কাছে আবার কথা বলতে ইচ্ছে করে আমার সঙ্গে উনি যদি গিয়ে। করুণা করে আপনার মাথায় হাত, আপনাদের মাথায় হাত রাখে একবার, তো মনে করবেন জীবনে ঘটবে কিছু যদি সাহস করে আপনাকে স্পর্শ করিনি, আমি মেয়ে, জানি না কোনো অন্যায় হবে কিনা, এটুকু বলতে। এই ভয়ে কিছু করতে পারিনি, সেই সাহস করে এগোতে পারিনি আপনার কাছে। জানি না, মেয়ে তো আমরা। দরকার হলে প্রত্যেকে তার বাড়ি গিয়ে একবার অন্তত ওনার পাটা স্পর্শ করে তাই আসুন। অন্তর থেকে বলছি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। সবাই একবার কষ্ট করে হলে ওনার বাড়ি থেকে ওনার আমি পাটা স্পর্শ করে অন্তর থেকে আসুন। বললাম আপনি আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন। না না ঠিক আছে, ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। হ্যাঁ, আপনার দীর্ঘ জীবন কামনা করি ইউনিভার্সের কাছে। আমরা সবাই একই সুতোর মধ্যে পুঁতির মতন হয়ে থাকবো, পুঁতি একটা মালার মধ্যে আমরা অবশ্যই। প্রত্যেকটা কাটি আমাদের এক একটা জীবন। আমরা এই যে ক্লাসটা করছি এটা কিন্তু একটা ক্লাস নয়, এটা একটা পরিবার, একটা ফ্যামিলি, একটা সদস্য আমরা সবাই। সেই কারণের জন্য এখানে কেউ ভাববেন না যে আমরা এই ক্লাসটা করছি মানে আজকের ক্লাস করলাম কালকে বেরিয়ে গেলাম। হ্যাঁ ভাবতেই পারে, সেটা আমাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনারা যদি নিজেদের ফ্যামিলিগতর মধ্যে দিয়ে আপনারাকে ভাবেন বা আপনারা যদি নিজেদেরকে এগিয়ে নিয়ে যান, তাহলে আমি বলবো আমার কাছে তেমনও, আমার কাছে অনেক পদ্ধতি, অনেক টেকনিক, অনেক বিষয় আমার কাছে আছে যেটা আমি প্রত্যেকটা মানুষের কাছে দিতে চাই। সেই কারণের জন্য আমি অনলাইনের ক্লাসের সিস্টেমটা রেখেছি, এই কারণের জন্য। কারণ প্রত্যেকটা মানুষের দরজার সামনে গিয়ে বলা উচিত হবে না যে আমি এটা জানি, এটা আপনি গ্রহণ করুন, আমি এটা শিখেছি, এটা আপনি নিন, আপনার জীবনের পরিবর্তন নিয়ে আসুন। এটা সম্ভব নয়। কারণ কেউ ভালোবেসে গ্রহণ করবে আমাকে, কেউ ভালোবেসে গ্রহণ করবে না, আমাকে দুচ্ছা করবে। কিন্তু আমি আপনাকে আহ্বান করেছি, সেই আহ্বানে আপনি যদি এগিয়ে আসেন তাহলে আপনার জীবনে পরিবর্তন আসবে। যেমন সৌরভবাবু আজকে নতুন নয়, ওনার সৌরভবাবুর মাকে উনি আজকে নিয়ে বসেছেন। আমার খুব ভালো লাগছে, কারণ সৌরভবাবু আমাকে একবার বলেছিল যে আপনার ক্লাসে আমি কি মাকে নিয়ে বসতে পারি। আমি ওনাকে অনুমতি দিয়েছিলাম, হ্যাঁ অবশ্যই তুমি তোমার মাকে নিয়ে বসতে পারো। এই যে একটা ওনার কথা, আর উনি সেই কথা অনুযায়ী কাজ করছে, এর জন্য খুব ভালো লাগছে আমার। আর আরেকটা বিষয়,
সৌরভবাবু আমাকে খুব সাক্ষাতে মানে আমার সামন থেকে উনি আমাকে দেখেছেন, সেই কারণের জন্য ওনার আবেগ, ওনার সেই অবচেতন মন, সেই ভাবনা থেকে উনি আমাকে অন্য একটা স্নেহ, অন্য একটা ভালোবাসার জায়গায় আমাকে রেখেছেন বলে উনি আমার সেই জায়গা থেকে সেই ভালোবাসার সূত্রপাতে এখন কথাগুলো বললেন। তবে কতটা আমি ওনাদের জন্য করতে পেরেছি বা কতটা বিগত দিনে করব এটা আমি নিজেও জানি না। তবে আমি চেষ্টা করছি আমরা প্রত্যেকে ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমরা হ্যাপি জীবন কাটাচ্ছি, এই মনোভাবনা নিয়ে আপনাদের জীবন শুরু করুন। হ্যাঁ স্যার, আপনার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে। আর একটা কথা হচ্ছে যে আমার সবসময় মনে হয় এই বাড়িটার থেকে বেরিয়ে গিয়ে আপনার বাড়ির কাছাকাছি যদি একটা ঘর নিয়ে থাকতাম, রোজ আপনাকে একবার চোখে দেখতে পেতাম, তাহলেও মনে হয় আমার অন্তরে অনেকটা শান্তি আসতো। সব চিন্তা, দুশ্চিন্তা, দুঃখ, ক্ষোভ, অভিমান যাই বলুন, কেউ যদি আমাকে মানে অত্যাচারও করে যেত, মানে সেটাও আমি ভুলে যেতাম মনে হয়। কিন্তু এখন না মনটা হয়ে গেছে আমার খুব মানে অসহ্য অধৈর্য হয়ে গেছি, মানে আমার তো ধৈর্য শেষ হয়ে গেছে পুরো। ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না, কিচ্ছু না। এই আমি বলছি তো আজকে তো এই ক্লাস করলাম, আর দেখুন না কালকে সারাদিন মানে এই ক্লাস করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে যে আবার কখন হবে স্যারের ক্লাসটা, কখন আসবো হবে স্যারের ক্লাস। আসবো আজকে যখন থেকে আপনি শুরু করবেন আমি তখন থেকেই শুনছি, সব ফলো কথাগুলোই শুনেছি প্রথম থেকে একদম। ফলো রেখেছি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, ভালো থাকবেন, সুস্থ ভালো থাকবেন। রেখেছেন। হ্যাঁ, ভালো আপনার কথা আমার কাছে অমৃতবাণী বলে মনে হয়।